তৃতীয় পর্ব, অধ্যায় ১। ভেবেচিন্তে পরিকল্পনা করে সেই মতো কাজ করার লোক প্রিন্স ভ্যাসেলি নয়। নিজের সুবিধার জন্য অন্যের ক্ষতি করার কথাও সে ভাবতে পারে না। সে একজন সাধারণ সংসারী লোক। এগিয়ে চলতে চলতে এগিয়ে চলাটাই তার স্বভাবে দাঁড়িয়ে গেছে। নিজ থেকে কোনো পরিকল্পনা সে করে না, কোনো কৌশলও উদ্ভাবন করে না। পারিপার্শ্বিক অবস্থা ও মানুষজনের ভিতর থেকেই তার পরিকল্পনা ও কৌশল গড়ে ওঠে। এই ধরনের পরিকল্পনা শুধু একটি দুটি নয়, ডজন ডজন তার মাথায় ঘোরে। কতকগুলি সবে গড়ে উঠেছে, কতকগুলি বাস্তবে রূপায়িত হবার পথে, আবার কতকগুলি নষ্ট হবার পথে। দৃষ্টান্তস্বরূপ সে কখনো নিজের মনে বলে না এই লোকটির প্রভাব প্রতিপত্তি আছে, তার বিশ্বাস ও বন্ধুত্ব আমাকে অর্জন করতে হবে এবং তাকে দিয়ে একটা বিশেষ কাজ গুছিয়ে নিতে হবে। অথবা এ কথাও সে বলে না পিয়ের ধনী লোক, তাকে ভুলিয়ে আমার মেয়ের সঙ্গে বিয়ে দিতে হবে এবং তার কাছ থেকে প্রয়োজনীয় 40,000 রুবল ধার নিতে হবে। কিন্তু কোনো পদস্থ লোকের সঙ্গে দেখা হওয়া মাত্র তার মা তাকে বলে দেয় যে এই লোকটি কাজে লাগতে পারে, আর অমনি আগে থেকে কিছু না ভেবে চিনতে প্রিন্স ভ্যাসেলি প্রথম সুযোগেই তার বিশ্বাস অর্জন করে, তাকে খোসামোদ করে, তার সঙ্গে ঘনিষ্ঠ হয় এবং শেষ পর্যন্ত একটা অনুরোধ পেশ করে। মস্কোতে পিয়েরকে হাতের কাছে পেয়ে সে তাকে শয়নকক্ষের দ্রজন পদে নিয়োগের ব্যবস্থা করে দিয়ে রাষ্ট্রীয় কাউন্সিলের মর্যাদা পাইয়ে দিল এবং যুবকটিকে ধরে বসল তার সঙ্গে পিটার্সবুর্গে গিয়ে তার বাড়িতেই বাস করতে হবে। আপাত দৃষ্টিতে আপন ভোলা হলেও সে যে ঠিক কাজটি করেছে সে বিষয়ে একান্ত নিশ্চিত হয়েই প্রিন্স ভ্যাসেলি সাধ্যমতো চেষ্টা করতে লাগলো যাতে পিয়ের তার মেয়েকে বিয়ে করে। আগে থেকে পরিকল্পনা করে নিলে ঊর্ধ্বতন ও অধস্তন মর্যাদার লোকদের সঙ্গে মেলামেশার ব্যাপারে সে কখনো এত বেশি সহজ, স্বাভাবিক ও অবিচলিত হতে পারত না। এমন একটা কিছু আছে যা তাকে সর্বদাই অধিকতর ধনী ও প্রতিপত্তিশালী লোকদের কাছের দিকে টানে, আর সেই সব লোকদের দিয়ে কাজ গুছিয়ে নেবার, শুভক্ষণটিকে আঁকড়ে ধরবার একটা বিরল দক্ষতাও তার অধিগত। কিছুদিন আগেও পিয়ের ছিল নিঃসঙ্গ মানুষ, কোনো চিন্তা ভাবনা তার ছিল না। কিন্তু এখন অপ্রত্যাশিতভাবে কাউন্ট ভেজিকভ মস্ত বড় ধনী মানুষ হয়ে যাওয়ায় তার জুট ঝামেলা ও কাজকর্ম এত বেড়ে গেছে যে রাতে শোবার আগে সে নিজেকে খুঁজে পায় না। অনেক কাগজপত্রে সই করতে হয়, উদ্দেশ্য না জেনেই সরকারি অফিসে হাজিরা দিতে হয়, প্রধান নায়েবের সঙ্গে কথাবার্তা বলতে হয়, মস্কোর নিকটবর্তী জমিদারি দেখতে যেতে হয়, আর এমন সব লোককে স্বাগত জানাতে হয় যারা আগে তার অস্তিত্বের খবরটাও রাখত না, অথচ এখন তাদের সঙ্গে দেখা না করলে তারা অসন্তুষ্ট হবে, ক্ষুব্ধ হবে। এই সমস্ত লোকজন ব্যবসায়ী, আত্মীয় ও পরিচিতজন সকলেই এই তরুণ উত্তরাধিকারী ঘনিষ্ঠ বন্ধুত্ব কামনা করে তার স্তাবকতা করে। সকলেরই দৃঢ় ধারণা যে পিয়ের বহু সদ্গুণের অধিকারী, এমনকি যেসব লোক আগে তার প্রতি বিরূপ ছিল, তার সঙ্গে অমিত্র সুলভ আচরণ করত, তারাও এখন তার প্রতি অনুরক্ত ও স্নেহশীল হয়ে উঠেছে। এমনকি সেই কুপন স্বভাবা বড় রাজকুমারীও অন্ত্যেষ্টিক্রিয়ার পরে পিয়েরের ঘরে এসেছিল। চোখ নামিয়ে বারবার মুখটা লাল করে সে তাকে বলেছে অতীতের ভুল বোঝাবুঝির জন্য সে খুবই দুঃখিত। সে জানে যে পিয়েরের কাছে কোনো কিছু চাইবার অধিকার তার নেই, তবুও যে তাকে বাড়িতে সে এত ভালোবাসে, যে বাড়িতে সে অনেক কিছু ত্যাগ করেছে, সেই বাড়িতেই আরও কয়েক সপ্তাহ থাকবার অনুমতি সে চাইছে। বলতে বলতে সে কেঁদে ফেলল। প্রস্তুত মূর্তিটির মতো অবিচল এই রাজকুমারের এতাদৃশ্য পরিবর্তন দেখে পিয়ের তার হাতটি ধরে তার কাছে ক্ষমা চাইল
অথচ কিসের জন্য ক্ষমা চাইল তা সে জানে না। সেদিন থেকেই পিয়েরের প্রতি বড় রাজকুমারীর মনোভাব সম্পূর্ণ বদলে গেল। সে পিয়েরের জন্য একটা ডোবা কাটা স্কার্ফ বুনতে শুরু করলো। রাজকুমারী উপকারের জন্য একটা দলিল সই করাতে সেটাই পিয়েরের হাতে দিয়ে প্রিন্স ভ্যাসেলি বলল, আমার জন্য তুমি এটা করো বাবা। আর যাই হোক, মৃত ব্যক্তিটির জন্য সে অনেক কিছু সহ্য করেছে। কারুকার্য খচিত পোর্টফোলিওতে যা রয়েছে তাকে নিজের অংশ সম্পর্কে রাজকুমারীর যাতে কোনো প্রশ্ন না তোলে সেজন্যই এই হাড়ের টুকরো 30,000 রুবলের একটা বিল তাকে দেওয়াই সমীচীন অনেক ভেবে প্রিন্স ভ্যাসেলি এই সিদ্ধান্তে এসেছে। পিয়েরের দলিল সই করতে গিয়ে গিদল তারপর থেকে রাজকুমারী তার প্রতি আরও সদয় হয়ে উঠল। ছোট রাজকুমারীরাও তার প্রতি সদয় হয়ে উঠল। বিশেষ করে গালে তিলওয়ালি একেবারে ছোট সুন্দর একটি হাসি তো প্রায়ই তাকে বিব্রত করে তোলে। আবার পিয়েরের সঙ্গে দেখা হলেই সে নিজেও বিব্রত হয়ে পড়ে। সকলে যে তাকে ভালোবাসে সেটা পিয়েরের কাছে এতই স্বাভাবিক ঘটনা বলে মনে হয়েছে যে চারদিককার লোকজনের আন্তরিকতায় বিশ্বাস না করে সে পারে না। আসলে এই লোকগুলি আন্তরিক কিনা সে প্রশ্ন করবার সময় তার ছিল না। সে সদাই ব্যস্ত, সর্বদাই তার সময় কাটছে একটা মধুর নেশার মধ্যে। প্রথম দিকে অন্য সকলের তুলনায় প্রিন্স ভ্যাসেলি পিয়েরের বিধি ব্যবস্থা এবং স্বয়ং পিয়েরকে বেশি করে নিজের কার হাতে তুলে নিয়েছে। কাউন্ট ভেজুখভের মৃত্যুর পরে থেকে কখনো এই ছেলেটিকে হাতছাড়া হতে দেয়নি। সে এমন ভাব দেখাতে লাগলো যেন কাজকর্মের চাপে অত্যন্ত শ্রান্ত ও বিপর্যস্ত হলেও পুরনো বন্ধুর ছেলে ও প্রভূত অর্থের অধিকারী এই অসহায় যুবকটি সে ভাগ্যে খেয়াল খুশি ও দুষ্ট লোকের চক্রান্তের হাতে ছেড়ে দিতে পারে না। কাউন্ট ভেজুখভের মৃত্যুর পরে যে কটা দিন সে মস্কোতে ছিল তখন সে হয় পিয়েরকে ডেকে পাঠাতো আর না হয়তো নিজেই তার কাছে যেত এবং ক্লান্ত গলায় কর্তব্য সম্পর্কে তাকে নানা রকম নির্দেশ দিত। প্রতিবারই সে যেন বলতো, তুমি তো জানো কাজকর্ম নিয়ে আমি একেবারে ডুবে আছি, আর শুধু তোমার ভালোর জন্যই তোমার কথা ভাবছি। তুমি তো ভালো করেই জানো যে আমি যা বলছি একমাত্র সেটাই হওয়া সম্ভব। দেখো বাপু, কাল তাহলে আমরা রওনা হচ্ছি। একদিন প্রিন্স ভ্যাসেলি চোখ বুজে পিয়েরের কনুইতে হাত বুলোতে বুলোতে এমন সুরে কথা বলতে লাগলো যেন এ ব্যাপারটা অনেক আগেই স্থির হয়ে আছে এবং এখন আর তার কোনো পরিবর্তন হতে পারে না। কাল আমরা রওনা হচ্ছি আর আমার গাড়িতে তোমার জন্য একটা জায়গাও রেখেছি। আমি খুব খুশি হয়েছি। এখানে আমাদের গুরুত্বপূর্ণ কাজগুলোর ব্যবস্থা হয়ে গেছে। অনেক আগেই আমার এখান থেকে যাওয়া উচিত ছিল। এটা পেয়েছি চ্যান্সেলরের কাছ থেকে। তোমার জন্য তার সঙ্গে কথা বলেছিলাম। তোমাকে কূটনৈতিক বিভাগে নিয়ে নেওয়া হয়েছে এবং শয্যা কক্ষের দ্রজনের পদে দেওয়া হয়েছে। পিয়ের কি যেন বলতে চাইল, কিন্তু তাকে বাধা দিয়ে প্রিন্স ভ্যাসেলি আবার বলল, না হে বাপু, যা করেছি নিজের জন্যই করেছি। আমার বিবেককে পরিতুষ্ট করতেই বলেছি। সেজন্য ধন্যবাদ জানাবার কিছু নেই। ভালোবাসার বাড়াবাড়ি কোনো অভিযোগ আজ পর্যন্ত কেউ করেনি। তাছাড়া তুমি ইচ্ছা করলেই কাল সব ছুঁড়ে ফেলে দিতে পারো, কিন্তু পিটার্সবুর্গে গেলে সবকিছুই তো নিজের চোখে দেখতে পারবে। এখানকার ভয়ঙ্কর স্মৃতির হাত থেকে রেহাই পাওয়ার জন্য তোমার এখান থেকে চলে যাবার সময় হয়ে গেছে। প্রিন্স ভ্যাসেলি দীর্ঘশ্বাস ফেলল। হ্যাঁ হ্যাঁ বাবা, আমার খাসনামা তোমার গাড়িতে যেতে পারবে। আরে, আমি তো ভুলেই গেছিলাম। তুমি তো জানো বাবা, তোমার বাবার সঙ্গে আমার কিছু দেনা পাওনার ব্যাপার ছিল, আর তাই রিয়াজান জমিদারি থেকে পাওনাটা আমি নিয়ে নিয়েছি। ওটা আমার কাছেই থাকবে, তোমার ওটা দরকার হবে না।
হিসাব নিকাশটা পরে করা হবে। রিয়াজান জমিদারি থেকে পাওনা বলতে প্রিন্স ভ্যাসেলির চাষিদের কাছ থেকে পাওয়া কয়েক হাজার রুবল খাজনার কথাই বলতে চাইল। টাকাটা সে নিজের কাছেই রেখে দিয়েছে। যেমন মস্কোতে তেমনি পিটার্সবুর্গেও পিয়ের সেই একই ভদ্রতা ও স্নেহের পরিবেশই পেল। প্রিন্স ভ্যাসেলি তার জন্য যে চাকরি, বরং বলা যায় পদমর্যাদার ব্যবস্থা করে দিয়েছে, সেটাকে সে অস্বীকার করতে পারেনি। ফলে নানাবিধ আমন্ত্রণ ও সামাজিক বাধ্যবাধকতা এত বেশি বেড়ে গেছে যে অবিরাম হইহল্লায় সে বড়ই বিব্রত বোধ করতে লাগল। তার আগেকার পরিচিত বন্ধুদের মধ্যে অনেকেই এখন পিটার্সবুর্গে নেই। রক্ষী বাহিনী রণক্ষেত্রে চলে গেছে, দলকভের পদাবনতি ঘটেছে, আনাতোল যুদ্ধে যোগ দিয়ে মফস্বলে কোথাও চলে গেছে, প্রিন্স আন্দ্রু বিদেশ। কাজেই পিয়ের ইচ্ছামতো রাত কাটার সুযোগ পাচ্ছে না, বা কোনো শ্রদ্ধাভাজন বন্ধুর কাছে মন খুলে কথা বলতেও পারছে না। ডিনারে আর বলনাচেই তার সবটা সময় চলে যাচ্ছে। তার দিন কাটছে প্রধানত প্রিন্স ভ্যাসেলির বাড়িতে তার স্ত্রী, সুন্দরী কন্যা হেলেন ও রাজকুমারীর সাহচর্যে। সমাজে অন্য সকলের মতোই প্রিন্স প্রতি আন্না পাভলভনা শেরেরের মনোভাবেরও পরিবর্তন ঘটেছে। আগেকার দিন আন্না পাভলভনার সামনে গেলেই পিয়েরের মনে হতো সে যা কিছু বলছে সেটাই অবান্তর, বুদ্ধিহীন ও বেমানান, অথচ পিহলিতের অত্যন্ত বোকা বোকা কথাগুলিও কত চতুর ও মানানসই। এখন তো পিয়ের যা কিছু বলে তাই সুন্দর। 1805 বা 6 শীতকালের গোড়ার দিকে পিয়ের আন্না পাভলভনার একখানা গোলাপি চিঠি পেল। তাকে আমন্ত্রণ জানিয়ে সে লিখেছে, যাকে দেখলেই মন ভরে সেই সুন্দরী হেলেনকে এখানে পাবে। চিঠি পড়ে পিয়ের এই প্রথম অনুভব করল যে তার ও হেলেনের মধ্যে একটা যোগসূত্র গড়ে উঠেছে। এই চিন্তা একদিন তাকে ভীত করে তুলল, কারণ এমন একটা দায় যেন তার উপর চাপিয়ে দেওয়া হচ্ছে যা সে পূর্ণ করতে পারবে না। আর এতে সে খুশিও হলো, কারণ প্রস্তাবটা সুখকর বটে। আন্না পাভলভনার এবারকার স্বাগত অনুষ্ঠানটিও ঠিক আগেরকার অনুষ্ঠানের অনুরূপ। শুধু অতিথিদের সামনে এবার যে নতুন ব্যক্তিটিকে সে উপস্থিত করেছে সে মর্তে মার্ত নয়, বার্লিন থেকে সদ্য আগত একজন কূটনীতিবিদ, সম্রাট আলেকজান্ডারের পশদাম পরিভ্রমণ এবং মানবজাতির মহাশত্রুর বিরুদ্ধে ন্যায়ের প্রতিষ্ঠাকল্পে দুই সম্মানিত বন্ধুর মধ্যে অবিচ্ছেদ্য মৈত্রীর প্রতিশ্রুতির বিবরণ সংগ্রহ করে নিয়েই সে এখানে এসেছে। কাউন্ট বেজুখভের মৃত্যুতে সম্প্রতি পিয়েরের যে ক্ষতি হয়েছে সেটা স্মরণ করেই আন্না পাভলভনা ঈষৎ বিষণ্ণতার সঙ্গে পিয়েরকে স্বাগত জানালো। এতে পিয়েরের মন বেশ খুশিই হলো। স্বাভাবিক কুশলতার সঙ্গেই আন্না পাভলভনা বিভিন্ন দলকে তার বসার ঘরে আলাদা আলাদাভাবে বসিয়েছে। বড় দলটাতে বসেছে প্রিন্স ভ্যাসেলি, সেনাপতিরা এবং নবাগত কূটনীতিবিদ। আরেকটা দল বসেছে চায়ের টেবিলে। পিয়েরের ইচ্ছা ছিল বড় দলটাতেই যোগ দেয়, কিন্তু আন্না পাভলভনা তাকে দেখতে পেয়েই আঙুল দিয়ে তার আস্তিনটা চেপে ধরে বলল, একটু সবুর করো, আজ সন্ধ্যায় তোমাকে একটা জিনিস দেখাবো। প্রিয় হেলেন, আমার বেচারি মাসির প্রতি একটু সদয় হও, সে তোমাকে ভালোবাসে। 10 মিনিট তার কাছে গিয়ে বসো, আর সেখানে যাতে তোমার একঘেয়ে না লাগে সেজন্য আমাদের প্রিয় কাউন্ট তোমাকে সঙ্গে নিতে আপত্তি করবে না। সুন্দরী হেলেন মাসির কাছে চলে গেল, কিন্তু আন্না পাভলভনা পিয়েরকে আটকে রাখল। মনে হলো তাকে কিছু চূড়ান্ত ও প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। অপশ্রেয়মান সুন্দরীকে দেখিয়ে সে পিয়েরকে বলল, খুব সুন্দরী নয় কি? আর কি আচার আচরণ! এত অল্প বয়সে আচার আচরণের কি মহৎপূর্ণ পরিপূর্ণতা! সবই যেন অন্তর থেকে উচ্চারিত হচ্ছে। এই মেয়েকে যে জয় করবে সে সুখী হবে। তাকে সঙ্গিনী পেলে সংসারের প্রতি সাধারণ মানুষও সমাজে উজ্জ্বল আসনের অধিকারী হবে। তোমার কি তাই মনে হয় না? আমি শুধু চেয়েছিলাম তোমার অভিমতটা জানতে। এই কথা বলে আন্না পাভলভনা পিয়েরকে ছেড়ে দিল।
পিয়েরেরও জবাবের হেলেনের আচরণের পূর্ণতা সম্পর্কে তার সঙ্গে ঐক্যমত্য প্রকাশ করল। অবশ্য হেলেনের কথা ভাবতে গিয়ে তার রূপ ও নিঃশব্দ মর্যাদা প্রকাশের উল্লেখযোগ্য নৈপুণ্যের কথাই তার মনে পড়েছে। বৃদ্ধা খালা দুটি যুবক যুবতীকে তার ঘরে স্বাগত জানালেও মনে হলো সে যেন হেলেনের প্রশংসা করার বদলে আন্না পাভলভনার প্রতি ভীতিকে প্রকাশ করতেই অধিক ইচ্ছুক। বোনঝির দিকে তাকিয়ে সে যেন জানতে চাইল এদের নিয়ে সে কী করবে। যাবার আগে আরেকবার পিয়ের আস্তিন ধরে আন্না পাভলভনা বলল, আশা করি তুমি বলবে না যে আমার বাড়িটা বড় একঘেয়ে লাগে। সে আরেকবার হেলেনের দিকে তাকালো। হেলেন হাসল। তার চোখের দৃষ্টি যেন বলতে চাইল তাকে যে দেখবে সেই মজবে, একটা সম্ভব বলে সে মনে করে না। মাসি কাশল, ঢোক গিলল, ফরাসিতে বলল যে হেলেনকে দেখে সে খুব খুশি হয়েছে। তারপর পিয়েরের দিকে ঘুরে সে একইভাবে তাকিয়ে একই অভ্যর্থনা জানালো। কথাবার্তার মাঝখানে হেলেন উজ্জ্বল সুন্দর হাসি হেসে পিয়েরের দিকে তাকালো। পিয়ের এ ধরনের হাসিতে অভ্যস্ত। তার কাছে এ হাসি অর্থহীন, তাই সেদিকে সে নজরই দিল না। মাসি পিয়েরের বাবার কাউন্ট ভেজুকভের নস্যিদানির সংগ্রহের কথা উল্লেখ করতে গিয়ে নিজের নস্যিদানিটা তাদের দেখালো। প্রিন্সেস হেলেন নস্যিদানির ঢাকনাতে মাসির স্বামীর প্রতিকৃতিটা দেখাতে বলল। অন্য টেবিলের আলোচনায় কান রেখেই টেবিলের উপর ঝুঁকে পড়ে নস্যদানিটা নেবার জন্য হাত বাড়িয়ে পিয়ের একজন বিখ্যাত ক্ষুদ্র চিত্রশিল্পীর নাম উল্লেখ করে বলল, এটা বোধহয় ভিনেসের হাতের কাজ। চলে যাবার জন্য কিছুটা উঠে দাঁড়াতেই মাসি হেলেনের পিঠের পিছন দিয়ে নস্যিদানিটা পিয়েরের দিকে বাড়িয়ে দিল। জায়গা করে দেবার জন্য একটু ঝুঁকে হেলেন ছোট্ট করে হাসল। শান্ত মজলিসে যাবার মতো সামনে পিছনে খুবই নিচু কাটের পোশাক হেলেন পরেছে। তার শরীরটা পিয়েরের কাছে সবসময় মর্মর মূর্তি বলে মনে হয়। এখন সে পিয়েরের এত কাছে এসেছে যে তার স্বল্প দৃষ্টি চোখ দুটিতেও ধরা পড়েছে হেলেনের গলা ও কাঁধের জীবন্ত আকর্ষণ। সেগুলো তার ঠোঁটের এত কাছে যে মাথাটা একটু নোয়ালেই তাদের ছোঁয়া যায়। তার দেহের উত্তাপ নির্যাসের গন্ধ ও পোশাকের খসখস শব্দ সম্পর্কে সে এখন সম্পূর্ণ সচেতন। হেলেন যেন বলতে চাইছে, তাহলে কি তুমি আগে খেয়াল করোনি যে আমি কত সুন্দরী? হ্যাঁ, আমিই এক নারী যে কোনো পুরুষের হতে পারে। তোমারও? তার চোখের দৃষ্টি যেন এ কথাই বলছে। আর ঠিক সেই মুহূর্তে পিয়ের বুঝতে পারল হেলেন যে তার স্ত্রী হতে পারে তাই শুধু নয়, হেলেনকে তার স্ত্রী হতেই হবে, এর অন্যথা হতে পারে না। এই মুহূর্তে নিশ্চিত রূপে তার মনে হলো তারা দুজন যেন পবিত্র বেদির সামনে এসে দাঁড়িয়েছে। আসলে সেটা কিভাবে ঘটবে তা সে জানে না, সেটা যে ভালো করে কাজ হবে তাও সে জানে না। এমনকি বিনা কারণেই তার মনে হয় সেটা খারাপ কাজই হবে, কিন্তু এটা সে জানে যে এই ঘটনাই ঘটবে। পিয়ের চোখ নামালো, আবার চোখ তুলল। তার ইচ্ছা করছে নিজের থেকে অনেক দূরে এক দূরবর্তী সুন্দরী হিসেবে সে হেলেনকে দেখবে। এই মুহূর্তের আগে পর্যন্ত সেইভাবেই তো দেখছে, কিন্তু এখন আর সেভাবে দেখতে পারছে না। হেলেন যে তার বড় বেশি কাছে এসে পড়েছে। সে তাকে অভিভূত করেছে। তাদের দুজনের মধ্যে নিজের বাসনার প্রাচীর ছাড়া আর কোনো কিছুর প্রাচীর এখন নেই। বেশ তো, তোমাদের এখানে রেখে যাচ্ছি। আন্না পাভলভনার গলা শোনা গেল। এখন তো তোমরা ভালোই আছো দেখতে পাচ্ছি। সে নিন্দনীয় কিছু করে বসেছে কিনা তা বোঝাবার জন্য পিয়ের সলজ্জ ভঙ্গিতে চারদিকে তাকালো। তার মনে হলো তার যা ঘটেছে সেটা যেমন সে নিজে জেনেছে তেমনি অন্য সকলকেও জেনেছে। একটু পরে সে যখন বড় হলটার কাছে গেল তখন আন্না পাভলভনা বলল, শুনছি তুমি নাকি তোমাদের পিটার্সবুর্গের বাড়িটাকে নতুন করে সাজিয়ে তুলছ। কথাটা সত্য। স্থপতি জানিয়েছে যে সেটা করা দরকার, আর কেন দরকার সেটা না জেনেই পিয়ের তাদের পিটার্সবুর্গের মস্ত বড় বাড়িটার মেরামতের কাজে হাত দিয়েছে। খুব ভালো কথা, কিন্তু
প্রিন্স ভ্যাসেলির কাছ থেকে চলে যেও না। প্রিন্সের মতো বন্ধু থাকা ভালো। প্রিন্স ভ্যাসেলির দিকে তাকিয়ে মহিলাটি বলল, আমি সে ব্যাপারে কিছু কিছু জানি। কি বললো? আর তুমি এখনো যুবক, তোমার পরামর্শের প্রয়োজন। বুড়িদের ক্ষমতা খাটাচ্ছি বলে আমার উপর রাগ করো না। আন্না পাভলভনা থামল। বয়সের উল্লেখ করে সব নারী একটা কিছু শোনার আশায় চুপ করে যায়। এক দৃষ্টিতে দুজনকে দেখে সে আবার বলল, যদি বিয়ে করো সেটা আলাদা ব্যাপার। পিয়ের হেলেনের দিকে তাকালো না, হেলেনও তাকালো না তার দিকে। কিন্তু সে তখন পিয়েরের মারাত্মক কাছে এসে পড়েছে। পিয়ের অস্পষ্টভাবে কি যেন বলে লজ্জায় লাল হয়ে গেল। যা ঘটে গেল সে কথা ভেবে বাড়িতেও ফিরেও পিয়ের অনেকক্ষণ ঘুমোতে পারল না। কি ঘটে গেল? কিছুই। সে শুধু এইটুকু বুঝেছে যে এই নারী তার হতে পারে, কিন্তু সে তো বোকা। আমি নিজেই বলেছি সে বোকা। পিয়ের ভাবতে লাগলো, সে আমার মনে যে অনুভূতি জাগিয়েছে সেটা তো কদর্য, সেটা তো অন্যায়। আমি শুনেছি যে তার ভাই আনাতোল তার প্রেমে পড়েছিল, তাই নিয়ে একটা কেলেঙ্কারি হয়েছিল, আর সেজন্যই আনাতোলকে দূরে পাঠিয়ে দেওয়া হয়েছিল। হিপোলিত তার ভাই, প্রিন্স ভ্যাসেলি তার বাবা। এটা খারাপ, সে ভাবল। কিন্তু এই চিন্তার পাশাপাশি আরেকটা চিন্তা মনে আসায় তার মুখে হাসি দেখা দিল। হেলেনের অযোগ্যতার কথা ভাবতে গিয়ে সে আবার এ স্বপ্নও দেখতে লাগলো যে সে হবে তার স্ত্রী, সে তাকে ভালোবাসবে, সম্পূর্ণ আলাদা মানুষ হয়ে উঠবে, এবং তার সম্পর্কে সে যা কিছু শুনেছে সব হয়তো মিথ্যা হয়ে যাবে। সে আবার হেলেনের দিকে তাকালো, প্রিন্স ভ্যাসেলির মেয়ে হিসেবে নয়, একটি ধূসর পোশাকে ঢাকা একটা গোটা মানুষের দিকে। কিন্তু না, এই চিন্তা কেন আগে আমার মাথায় আসেনি? পুনরায় সে নিজেকে বলল যে এটা অসম্ভব, এ বিষয়ে একটা অস্বাভাবিক, এমনকি অসম্মানজনক ব্যাপারই হবে। কিন্তু হেলেনের সম্পর্কে যত কিছুই সে ভাবুক, সেই সঙ্গে তার মনের আরেক কোণে হেলেনের মূর্তি নারী সৌন্দর্যের প্রতীক হয়ে দেখা দিল। অধ্যায় 1 এখানেই শেষ। অধ্যায় 2। 1805-এর নভেম্বর মাসে ভ্যাসেলিকে 4টি ভিন্ন ভিন্ন প্রদেশে যেতে হলো পরিদর্শন উপলক্ষে। এই পরিদর্শনের ব্যবস্থাটা সে নিজেই করে নিয়েছিল, যাতে সেই সঙ্গে তার উপেক্ষিত জমিদারিগুলোকে একবার দেখে আসতে পারে এবং সেখানে রেজিমেন্টে কর্মরত ছেলে আনাতোলকে সঙ্গে নিয়ে প্রিন্স নিকোলাস বলকনস্কির সঙ্গে দেখা করে সেই ধনী বৃদ্ধের মেয়ের সঙ্গে ছেলের বিয়েটাকেও পাকা করতে পারে। কিন্তু বাড়ি ছেড়ে যাবার আগে এবং সেই সব ব্যবস্থায় হাত দেবার আগে প্রিন্স ভ্যাসেলিকে পিয়েরের ব্যাপারটাও পাকা করতে হবে। এ কথা ঠিক যে ইদানিং সে বাড়িতে, অর্থাৎ প্রিন্স ভ্যাসেলির বাড়িতেই সারাটা দিন কাটায়। হেলেনের সামনে এলেই কেমন যেন কিন্তু উত্তেজিত ও বোকা বোকা হয়ে ওঠে। কিন্তু এখনো পর্যন্ত তার কাছে বিয়ের প্রস্তাব করেনি। একদা সকালে দুঃখের সঙ্গে দীর্ঘ নিঃশ্বাস ফেলে প্রিন্স ভ্যাসেলি মনে মনে বলল, এসবই তো ভালো লক্ষণ, কিন্তু ব্যাপারটা তো পাকাপাকি করে ফেলা দরকার। তার মনে হলো তার কাছে অনেক রকম বাধ্যবাধকতা সত্ত্বেও এ ব্যাপারে পিয়েরের আচরণ ঠিক হচ্ছে না। যৌবন, হালকা মেজাজ, বেশ তো, ঈশ্বর তার সহায় হন, কিন্তু একটা হ্যাস্তন্যস্ত তো করা চাই। আগামী পরশু লেলিয়ার নামকরণ দিবস। সেদিন 2-3 জনকে নিমন্ত্রণ করব। তখনও যদি পিয়ের তার করণীয় না করে, তখন সে দায়ী আমি নেব। হ্যাঁ, তাই নেব, আমি তার বাবা। আন্না পাভলভনা স্বাগত অনুষ্ঠানের এবং যে বিচিত্র রজনীতে পিয়ের স্থির করেছিল যে হেলেনকে বিয়ে করাটা একটা দুর্ঘটনার ব্যাপার হবে, আর তাই তাকে এড়িয়ে তার এখান থেকে চলে যাওয়াই উচিত। তারপরে 6 সপ্তাহ কেটে গেলেও সে এখনও প্রিন্স ভ্যাসেলির বাড়ি ছেড়ে যায়নি। বরং সে সভয়ে লক্ষ্য করেছে যে যত দিন যাচ্ছে ততই লোকের চোখে সে হেলেনের সঙ্গে জড়িয়ে পড়েছে। হেলেনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা তার পক্ষে সম্ভব নয়, আর যত ভয়ঙ্করই হোক, হেলেনের ভাগ্যের সঙ্গে নিজেকে জড়াতে হবে। হয়তো সে নিজেকে মুক্ত করে নিতে পারত, কিন্তু আজকাল এমন একটা দিনও যায় না যেদিন একটা শান্ত মজলিসের ব্যবস্থা করে প্রিন্স ভ্যাসেলি
পিয়েরকে সেখানে ডেকে না পাঠায়। আর দেখা হলেই কোনো বিশেষ মুহূর্তে প্রিন্স ভ্যাসেলি পিয়েরের হাতখানি ধরে নিচের দিকে নামিয়ে নেয়, অথবা অন্যমনস্কভাবে নিজের বলিরেখাঙ্কিত পরিষ্কার কামানো মুখখানা এগিয়ে ধরে পিয়েরের চুম্বন লাভের জন্য। আর সঙ্গে সঙ্গে বলে ওঠে, কাল আবার দেখা হবে, অথবা ডিনারে এসো কিন্তু, নইলে তোমার মুখদর্শন করব না, অথবা তোমার জন্যই তো এখানে রয়ে গেছি, ইত্যাদি। যদিও দেখা হলে প্রিন্স ভ্যাসিলি কদাচিৎ তার সঙ্গে দু একটা কথা বলে, তবুও তাকে হতাশ করবার শক্তি পিয়েরের নেই। প্রতিদিন সে নিজেকে একই প্রশ্ন করে, হেলেনকে বুঝবার, তার স্বরূপ সম্পর্কে মনস্থির করবার সময় এসেছে। আমি কি আগেই ভুল করেছিলাম, নাকি এখন ভুল করছি? না, সে তো নির্বোধ নয়, সে চমৎকার মেয়ে। সে কখনো ভুল করে না, বোকার মতো কথা বলে না। সে কথা কম বলে, কিন্তু যেটুকু বলে তা সহজ সরল, কাজেই সে নির্বোধ নয়। সে তো কখনো লজ্জা পেত না, এখনও লজ্জা পায় না, কাজেই সে খারাপ মেয়ে মানুষ হতে পারে না। যখনই সে কথা বলে তখনই তার মুখে ফুটে ওঠে উজ্জ্বল হাসি। পিয়ের জানে সকলেই অপেক্ষা করে আছে কবে সে মুখ খুলবে, কবে একটা বিশেষ সীমারেখা সে পার হবে। আর সে আরও জানে, আগে হোক পরে হোক, সীমারেখা তাকে পার হতেই হবে। আর সে কথা ভাবলেই একটা দুর্বোধ্য আতঙ্ক তাকে পেয়ে বসে। এই 1.5 মাস যাবৎ হাজারবার তার মনে হয়েছে যে ক্রমাগত একটা ভয়ঙ্কর গহ্বরের দিকে এগিয়ে চলছে। আর ভেবেছে, আমি কি করছি? আমি চাই স্থির সংকল্প, তা কি আমার নেই? হেলেনের নামকরণ দিবসের নিজেদের লোকজনের একটা ছোট দল প্রিন্স ভ্যাসেলের বাড়িতে নৈশভোজ মিলিত হলো। সব বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনকেই বুঝিয়ে দেওয়া হয়েছে যে সেই সন্ধ্যায় একটি তরুণী ভাগ্য নির্ধারিত হবে। অতিথিরা সকলেই নৈশভোজে বসেছে। সুন্দরী প্রিন্সেস কুরাগিনা বসেছে প্রধানার আসনে। তার দুই পাশে বসেছে অধিকতর মর্যাদাসম্পন্ন অতিথি রাজৈনক বৃদ্ধ সেনাপতি ও তার স্ত্রী এবং আন্না পাভলভনা সয়ার। টেবিলের অপর প্রান্তে বসেছে অন্য সব অতিথি, তরুণ তরুণীরা এবং পরিবারের লোকজন। পিয়ের ও হেলেন বসেছে পাশাপাশি। প্রিন্স ভ্যাসেলি নিজে নৈশভোজনে যোগ দেয়নি। খুশি মনে সে টেবিলের চারধারে ঘুরছে, কখনো এর পাশে কখনো ওর পাশে একটু বসছে। গোটা টেবিলকে সে জমিয়ে রেখেছে। মোমবাতিগুলো জ্বলছে, লাল উর্দি পরা চাকররা ঘুরছে, আর চিনেমাটির পাত্র, ছুরি, কাঁটা ও গ্লাসের টুংটাঙের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে নানা আলোচনার প্রাণবন্ত গুঞ্জন ধ্বনি। এই পরিবেশের মধ্যে বসে শিয়ের পরিষ্কার বুঝতে পারছে যে এসব কিছুর কেন্দ্রবিন্দু সে নিজে, আর তাতেই সে যুগলবৎ তুষ্ট ও বিব্রত বোধ করছে। সে যেন একটা কাজের মধ্যে সম্পূর্ণ ডুবে গেছে। কোনো কিছুই সে দেখছে না, শুনছে না বা স্পষ্ট করে বুঝছে না। সে ভাবল, এবার শেষ। আর কেমন করে এটা ঘটল এত দ্রুত? এখন বুঝতে পারছি। শুধু তার জন্য নয়, শুধু আমার জন্য নয়, কিন্তু এখানকার প্রত্যেকের জন্যই সেটা অনিবার্যভাবেই ঘটবে। তারা সকলে এটা আশা করেছে। এটা যে ঘটবে সে সম্পর্কে তারা এতই সুনিশ্চিত যে তাদের হতাশ করতে পারি না। কিন্তু কেমন করে ঘটবে তা আমি জানি না, কিন্তু অবশ্যই ঘটবে। অথবা হঠাৎ সে যেন লজ্জিত হয়ে উঠল, অথচ সে লজ্জার কারণ সে জানে না। এই যে সকলের মনোযোগ তার দিকে আকৃষ্ট হয়েছে, সকলেই তাকে ভাগ্যবান ভাবছে এবং তার মুখের দিকে তাকাচ্ছে হেলেন বিজয় পেরেসের মতো, এটাই তার কাছে অদ্ভুত লাগছে। কিন্তু এ বিষয়ে তো কোনো সন্দেহ নেই যে এরকমই হয়ে থাকে, আর অবশ্যই হবে, এই বলে সে নিজেকে সান্ত্বনা দিল। তাছাড়া এটা ঘটাতে আমি আর কি করছি? কোথায় এর সূচনা? প্রিন্স ভ্যাসেলির সঙ্গে আমি মস্কো থেকে এখানে এসেছি, এখন তো কিছুই ছিল না, কাজেই তার বাড়িতে আমি থাকবো কেন? তারপর হেলেনের সঙ্গে তাস খেলেছি, তার থলিটা হাতে নিয়ে তার সঙ্গে গাড়িতে চেপে বেড়াতে গেছি। কিন্তু এ ব্যাপারটা শুরু হলো কখন, আর কেমন করে বা ঘটল? আর
আজ সে তার পাশেই বসে আছে, তার বাগদত্ত স্বামীরূপে। তাকে দেখেছে, তার কথা শুনেছে, তার সান্নিধ্য, তার নিঃশ্বাস, তার চলন, তার রূপ উপভোগ করছে। হঠাৎ সে শুনতে পেল একটা পরিচিত কণ্ঠস্বর দ্বিতীয়বার তাকে কি যেন বলল, কিন্তু পিয়ের এতই আত্মমগ্ন হয়ে পড়েছিল যে সে কথার কোনো অর্থই তার কাছে বোধগম্য হলো না। প্রিন্স ভ্যাসেলি তৃতীয়বার বলল, আমি তোমাকে জিজ্ঞাসা করছিলাম, বলকনস্কির কাছ থেকে শেষ চিঠি তুমি কবে পেয়েছ? তুমি কেমন করে যেন অন্যমনস্ক হয়ে পড়েছ। প্রিন্স ভ্যাসেলি হাসল। পিয়ের লক্ষ্য করল তাকে ও হেলেনকে দেখেই সকলেই হাসছে। সে মনে মনে বলল, বেশ তো, আপনারা যদি সব জেনেই থাকেন তাতে হলোটা কি? কথা তো সত্যি। শিশুর মতো সরল হাসি ফুটল তার মুখে। হেলেনও হাসল। তুমি কবে চিঠি পেয়েছ? চিঠিটা কি উলমুজ থেকে লেখা? বিতর্কের মীমাংসা করার জন্যই যেন প্রিন্স ভ্যাসেলি কথাটা জানতে চাইল। পিয়ের ভাবল, এসব তুচ্ছ কথা মানুষ বলেই বা কেমন করে, আর ভাবেই বা কেমন করে। একটা নিঃশ্বাস ফেলে জবাব দিল, হ্যাঁ, উলমুজ থেকে। নৈশ ভোজনের পরে সঙ্গিনীকে নিয়ে পিয়ের অন্য সকলের সঙ্গে বসবার ঘরে গেল। অতিথিরা চলে গেল। শুরু করল। কেউ কেউ হেলেনের কাছ থেকে বিদায় না নিয়েই চলে গেল। কেউ বা মুহূর্তের জন্য তার সঙ্গে দেখা করেই তাড়াতাড়ি বিদায় নিল। বিষণ্ণ শব্দের মধ্যে কূটনীতিবিদ বসার ঘর ছেড়ে গেল। তার মনে হলো পিয়েরের সুখের তুলনায় তার কূটনৈতিক সাফল্যের গর্ব কত অর্থহীন। বৃদ্ধ সেনাপতির স্ত্রী যখন জানতে চাইল তার পা কেমন আছে, তখন সে খেকিয়ে উঠল। মনে মনে বলল, হায় নির্বোধ বুড়ি, 50 বছর বয়সেও প্রিন্সেস হেলেন এমন সুন্দরীই থাকবে। বৃদ্ধা প্রিন্সেসকে চুমু খেয়ে আন্না পাভলভনা তার কানে কানে বলল, মনে হচ্ছে আপনাকে অভিনন্দন জানাতে পারি। মাথার যন্ত্রণাটা না দেখে দিলে আরও কিছুক্ষণ থেকে যেতে পারতাম। বৃদ্ধ প্রিন্সেস জবাব দিল না। নিজের মেয়ের সুখের প্রতি ঈর্ষায় তার অন্তর জ্বলছে। অতিথিরা একে একে বিদায় নিয়ে চলে গেল। হেলেনকে সঙ্গে নিয়ে পিয়ের সারাক্ষণ ঘোট বসবার ঘরটাতেই কাটিয়ে দিল। গত 6 সপ্তাহ ধরে অনেক সময় সে হেলেনের সঙ্গে একা কাটিয়েছে, কিন্তু কোনো সময়ই তাকে ভালোবাসার কথা বলেনি। এখন সে জেনেছে যে সেটা অনিবার্য। তবু চূড়ান্ত পদক্ষেপ করবার জন্য সে মনস্থির করতে পারছে না। সে লজ্জা পেল। তার মনে হলো হেলেনের কাছে অন্য কারো আসন সে দখল করতে চলেছে। একটা অন্তর্নিহিত কণ্ঠস্বর তাকে চুপি চুপি বলছে, এই সুখ তোমার জন্য নয়। তোমার মধ্যে যা রয়েছে তা যাদের মধ্যে নেই, এই সুখ তাদের জন্যেই। কিন্তু কিছু তো বলতেই হবে। তাই হেলেনকে সে জিজ্ঞেস করল, আজকের ভোজসভায় সে খুশি হয়েছে কিনা। হেলেন জবাবে জানালো যে নামকরণ দিবসের অনুষ্ঠান তার খুবই ভালো লাগে। কিছু কিছু নিকট আত্মীয় এখনো চলে যায়নি। সকলেই বড় বসার ঘরটায় বসে আছে। অবসন্ন পায়ে প্রিন্স ভ্যাসেলি পিয়েরের কাছে এগিয়ে এলো। পিয়ের উঠে দাঁড়ালো। প্রিন্স ভ্যাসেলির কঠোর জিজ্ঞাসু দৃষ্টিতে তার দিকে তাকালো, কিন্তু তারপরেই মুখের ভাব বদলে পিয়েরের হাত ধরে তাকে বসিয়ে দিয়ে সস্নেহে হাসল। সঙ্গে সঙ্গেই মেয়ের দিকে ফিরে আদর করে বলল, এই যে লেলিয়া। পর মুহূর্তেই পুনরায় পিয়েরের দিকে ফিরে অস্ফুষ্ট স্বরে কি যেন হঠাৎ সে ঘর থেকে বেরিয়ে গেল। পিয়েরের মনে হলো প্রিন্স ভ্যাসেলি খুবই মনক্ষুণ্ণ হয়েছে, তাতে সেও দুঃখিত। হেলেনের দিকে তাকিয়ে মনে হলো সেও মনে কষ্ট পেয়েছে। তার চোখ যেন বলতে চাইছে, দেখো, এটা তোমার দোষ। পিয়ের ভাবল, চূড়ান্তভাবে পা ফেলতেই হবে, কিন্তু আমি পারছি না। বসার ঘরে ফিরে গিয়ে প্রিন্স ভ্যাসেলি কানে এলো তার স্ত্রী জৈনক বর্ষীয়সী মহিলাকে পিয়েরের কথাই বলছে। অবশ্য এটা একবারে রাজজোটক, কিন্তু সুখের কথা কেউ। মহিলাটি বলল, বিয়ে তো বিধাতার হাতে। না শোনার ভান করে তাদের পাশ কাটিয়ে এগিয়ে গিয়ে প্রিন্স ঘরের একেবারে এক কোণে একটা সোফায় গিয়ে বসল। দুই চোখ বুজে ঝিমুতে লাগলো। মাথাটা সামনে ঝুঁকে পড়তেই আবার সজাগ হয়ে উঠল। স্ত্রীকে বলল, এলিন, যাও তো, দেখে এসো ওরা কি করছে। প্রিন্সেস দরজাটা পার হয়ে ছোট ঘরটার দিকে তাকালো।
পিয়ের ও হেলেন আগের মতোই কথা বলছে। সে স্বামীকে বলল, সে একই অবস্থা। প্রিন্স ভ্যাসেলির চোখে ভ্রুকুটি ফুটে উঠল, মুখটা বেঁকে গেল, গাল টুটো কাঁপতে লাগলো। মুখে দেখা দিল একটা কর্কশ অসন্তোষের ভাব। গা ঝাড়া দিয়ে উঠে মাথাটাকে পিছন দিকে ঠেলে দিয়ে দৃঢ় পদক্ষেপে মহিলাদের পাশ কাটিয়ে সে বসার ঘরের দিকে এগিয়ে গেল। দ্রুত পায়ে সানন্দে সে পিয়েরের কাছে গেল। তার মুখের অস্বাভাবিক জয়োল্লাসের দীপ্তি লক্ষ্য করে পিয়ের সব হয়ে উঠে দাঁড়ালো। প্রিন্স ভ্যাসেলি বলল, ঈশ্বরকে ধন্যবাদ, আমার স্ত্রী আমাকে সব কথাই বলেছে। বাবা লেলিয়া, আমি খুব খুশি হয়েছি। তোমাকে তোমার বাবা আমি খুব ভালোবাসতাম। স্ত্রী হিসেবে ওকে তোমার ভালোই লাগবে। ঈশ্বর তোমাদের আশীর্বাদ করুন। সে মেয়েকে আলিঙ্গন করলো, তারপর পিয়েরকেও দুর্গন্ধ মুখে তাকে চুম্বন করলো। সত্যিকারের চোখের জলেই তার দুগাল ভিজে গেল। চিৎকার করে ডাকলো, প্রিন্সেস এখানে এসো। বৃদ্ধা প্রিন্সেস এলো, সেও কেঁদে ফেলল। বর্ষীয়সী মহিলাটিও চোখে রুমাল চাপা দিল। পিয়েরকে চুমো খাওয়া হলো, সেও বার কয়েক সুন্দরী হেলেনের হাতে চুমু খেল। কিছুক্ষণ পরে আবার তাদের একা রেখে সকলেই চলে গেল। পিয়ের ভাবল, এসবই ভবিতব্য, এর অন্যথা হতে পারত না। কাজেই এটা ভালো কি মন্দ সে প্রশ্ন বৃথা। এটা ভালোই, কারণ এটা স্পষ্ট, আর এর ফলে একটা যন্ত্রণাদায়ক সন্দেহের অবসান ঘটল। নিঃসন্দেহে বাগদত্তার হাতখানি ধরে পিয়ের ও তার বুকের উঠানামা দেখতে লাগল। হেলেন একবার ডেকেই সে থেমে গেল। তার মনে হলো এসব ক্ষেত্রে বিশেষ কিছু বলতে হয়, কিন্তু লোকে কি বলে তা স্মরণ করতে পারল না। হেলেনের মুখের দিকে তাকালো। হেলেন আরও কাছে সরে এলো, তার মুখ লজ্জায় রাঙা। পিয়েরের চশমা জোড়া দেখিয়ে হেলেন বলে উঠল, ওটা খুলে ফেলো, ওটা। পিয়ের চশমা খুলে ফেলল। হেলেনের হাতের উপর ঝুঁকে পড়ে তাকে চুমু খেতে উদ্যত হলো, কিন্তু একটা দ্রুত জান্তব গতিতে মাথাটা সরিয়ে নিয়ে হেলেন তার ঠোঁট দুটিকে থামিয়ে দিয়ে নিজের ঠোঁট দিয়ে চেপে ধরল। ওর মুখের পরিবর্তে উত্তেজিত ভাব দেখে পিয়ের অবাক হলো। এখন অনেক দেরি হয়ে গেছে, কাজ শেষ। তাছাড়া আমি ওকে ভালোবাসি, পিয়ের ভাবল। এই মুহূর্তে কি বলতে হয় সেটা তার মনে পড়ে গেল। সে বলল, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু নিজের কণ্ঠস্বরের দুর্বলতায় সে নিজেই লজ্জা পেল। 6 সপ্তাহ পরে তার বিয়ে হয়ে গেল। কাউন্ট ভেজুকভের আসবাবপত্র সাজানো পিটার্সবুর্গের মস্ত বড় বাড়িতে বিখ্যাত সুন্দরী স্ত্রীকে নিয়ে এবং লক্ষ টাকার মালিক হয়ে সে সুখের সংসার পাতল। অধ্যায় 2 এখানেই শেষ।